আমাদের গুজরাট ভ্রমণের আজকের পর্বে আমরা বেরিয়ে পড়েছি আহমেদাবাদ সিটি ট্যুরে। চলুন ঘুরে দেখি এই শহরের বিশেষ বিশেষ দর্শনীয় স্থান। আমি মানস অ্যান্ড ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। আমরা প্রথমে যাচ্ছি সবরমতী আশ্রম দেখতে। আহমেদাবাদ রেল স্টেশন থেকে আশ্রমের দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটার। এই হলো এন্ট্রি গেট। মহাত্মা গান্ধী আদর্শ, কর্মজীবন ও সাধনার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে এই আশ্রম। একদম সবরমতী নদীর তীরে হওয়ায় এটি সবরমতী আশ্রম নামেই বেশি পরিচিত। দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসার পর মহাত্মা গান্ধী তার 28 জন সহযোগীকে নিয়ে 1915 সালের 25শে মে এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে গান্ধীজির এক ঘনিষ্ঠ সহযোগী জীবনলাল দেশাইয়ের বাড়িতে এই আশ্রমটি প্রথম প্রতিষ্ঠিত করেন। তখন এর নাম ছিল সত্যাগ্রহ আশ্রম। জায়গার অভাব দেখা দেওয়ায় পরবর্তীকালে গান্ধীজি সবরমতী নদীর তীরের এই স্থানটিকে নির্বাচন করেন এবং 1917 সালের 17ই জুন আশ্রমটিকে এখানে স্থানান্তরিত করা হয়। বিশাল বড় এরিয়া, বড় বড় গাছ আর গ্রিনারিতে ভরপুর। প্রচুর টিয়া পাখি সারাক্ষণ কিচমিচ করছে। চলুন আশ্রমটি ঘুরে দেখি। এটাই সেই কুটির হৃদয় কুঞ্জ, যেখানে গান্ধীজি ও কস্তুরবা গান্ধী 1918 সাল থেকে 1930 সাল পর্যন্ত বসবাস করেছিলেন। এখানে দেখুন গান্ধীজি ব্যবহৃত লেখার টেবিল, বসবার জায়গা, চরকা আজও যত্ন করে সংরক্ষণ করা আছে। এই চরকায় সুতো কেটে তিনি স্বদেশী ও খাদি আন্দোলনের বার্তা সারা দেশে ছড়িয়ে দিয়েছিলেন। এই সামনের কুটিরে গান্ধীজি দুই ঘনিষ্ঠ সহযোগী বিনোবা ভাবে এবং মীরাবেন দুই ভিন্ন সময়ে বসবাস করেছিলেন। বিনোবা ভাবে সত্যাগ্রহ আন্দোলনে গান্ধীজির অন্যতম প্রধান সহযোদ্ধা। 1918 থেকে 1921 সাল পর্যন্ত এই কুটিরেই ছিলেন। পরে 1925 থেকে 1933 সাল পর্যন্ত ব্রিটিশ অ্যাডমিরালের কন্যা ম্যাডেলিন স্লেড এখানে থাকেন। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। তার নিঃস্বার্থ আত্মনিবেদন দেখে গান্ধীজি তাকে মীরা নাম দেন। এরপর থেকেই তিনি মীরাবেন নামে পরিচিত হন। এই কুটিরটি তাই বিনোবা মীরা কুটির নামে খ্যাত। এটা গান্ধী মিউজিয়াম। দেখছি গান্ধীজির জীবন, স্বাধীনতা আন্দোলনের নানা ঐতিহাসিক মুহূর্ত, তাঁর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, দুর্লভ ছবি ও গুরুত্বপূর্ণ নথি সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। মিউজিয়ামের প্রতিটি অংশই গান্ধীজির আদর্শ ও সংগ্রামের এক অনন্য সাক্ষী। এই ছবি 1930 সালের ডান্ডি মার্চ বা লবণ আন্দোলনের ছবি। ব্রিটিশদের লবণ আইনের প্রতিবাদে মহাত্মা গান্ধী সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত এই ঐতিহাসিক পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন। ভারতের স্বাধীনতার সংগ্রামে এই আন্দোলন এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। আমরা এখন ঢুকে পড়েছি মগন নিবাসে। গান্ধীজির ঘনিষ্ঠ সহযোগী মঙ্গনলাল গান্ধীর স্মৃতি বিজড়িত এই ভবনে চরকা, খাদি তৈরির বিভিন্ন মডেল এবং গ্রামীণ স্বনির্ভরতার নানা দিক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। খোলা আকাশের নিচে অবস্থিত এই প্রার্থনা বা উপাসনা স্থানে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় গান্ধীজি আশ্রমবাসীদের সঙ্গে প্রার্থনা ও আলোচনা করতেন। এটা নন্দিনী কুটির। গান্ধী আশ্রমে আসা বিশিষ্ট অতিথিদের থাকার জন্য এই কুটিরটি ব্যবহার করা হতো। পণ্ডিত জওহরলাল নেহেরু, C.F. অ্যান্ড্রুজ এবং হেনরি পোলাকের মতো বহু বিশিষ্ট ব্যক্তি এখানে থেকেছেন। এখন আশ্রমের বুক স্টোরে ঢুকছি। দেখুন এখানে মহাত্মা গান্ধীর লেখা প্রচুর বই রয়েছে।
এদিকে দেখছি খাদি বস্ত্রের প্রদর্শনী, বিভিন্ন উপহার সামগ্রী পাওয়া যাচ্ছে। ভ্রমণের স্মৃতি হিসাবে এখান থেকে একটি স্মারক সংগ্রহ করতেই পারেন। সত্যি মন ভরে গেল প্রশান্তি ও নির্মলতার ছোঁয়ায়। সত্য, অহিংসা ও সরল জীবনযাপনের এক জীবন্ত প্রতীক এই আশ্রম। আহমেদাবাদে বেড়াতে এলে অবশ্যই একবার এখানে ঘুরে যাবেন। এবার যাচ্ছি জৈন টেম্পল দেখতে। মন্দির এলাকাটা বেশ বড় এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না, তাই বাইরে থেকে মন্দিরের কিছুটা কারুকার্য তুলে ধরলাম। এখন আমরা চলেছি ভদ্রা ফোর্ট দেখতে। এই যে ফোর্টের প্রাচীর শুরু হয়ে গেছে। 1411 সালে সুলতান আহমেদ শাহ প্রথম এই ভদ্রা দুর্গ নির্মাণ করেন। সুলতানের নাম থেকেই শহরের নাম হয় আহমেদাবাদ। ওই গেটের নাম 3 দরওয়াজা। সেই সময় প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হতো। ভদ্রা ফোর্টের ভেতরে ভদ্রকালী মন্দির আছে। দুর্গের ভেতরের ভদ্রকালী মন্দিরটি পরবর্তী সময়ে, বিশেষ করে মারাঠা আমলে, গুরুত্ব লাভ করে। একটি মুসলিম শাসকের নির্মিত দুর্গের ভেতরে পরবর্তী সময়ে একটি হিন্দু মন্দির থাকা ঐতিহাসিকভাবে অস্বাভাবিক নয়। ভারতে এমন উদাহরণ আরও আছে। রেনোভেশনের কাজ চলায় ভদ্রা ফোর্ট ঘুরে দেখা হলো না। আমাদের নেক্সট গন্তব্য আহমেদাবাদের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কাংকারিয়া লেক। 1500 শতকে এই বিশাল কৃত্রিম হ্রদটি নির্মাণ করেছিলেন সুলতান কুতুবউদ্দিন। এখানে এসে জানলাম সন্ধেবেলায় টয় ট্রেনে করে পুরো লেকটা ঘোরায়। আমরা ঠিক করলাম বিকেলে এখানে এসে সানসেট দেখব আর রাতের ভিউটা এনজয় করব। বেরিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশন ভিনটেজ কার মিউজিয়াম। যাওয়ার পথে রাস্তায় দেখতে পাচ্ছি বিশ্বের বৃহত্তম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এখানকার আসন সংখ্যা 1,32,000। ঢুকে পড়লাম অটো ওয়ার্ল্ড ভিনটেজ কার মিউজিয়ামে, ভারতের অন্যতম ভিনটেজ গাড়ির সংগ্রহশালা। এখানে 1906 থেকে 1952 সালের মধ্যে তৈরি 21টি বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের 100টিরও বেশি বিরল ও ঐতিহাসিক গাড়ি সংরক্ষিত রয়েছে। একসময় এসব গাড়ি রাজা মহারাজা ও অভিজাত পরিবারের শোভা বাড়াতো। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এখানকার বেশিরভাগ গাড়ি এখনও সচল এবং বিশেষ বিশেষ প্রদর্শনী ও ভিনটেজ কার র্যালিতে নিয়মিত অংশ নেয়। নেক্সট ডেস্টিনেশন আমাদের অক্ষয়ধাম মন্দির। এই যে আমরা চলে এসেছি। এখানে ফটোগ্রাফি নিষেধ। ক্লোক রুমে মোবাইল জমা দিয়ে টোকেন নিয়ে দেখতে গেলাম। দেখা হয়ে গেল অক্ষয়ধাম মন্দির। এবার আবার যাচ্ছি কাংকারিয়া লেক দেখতে। দারুণ সুন্দর একটা সানসেট ক্যামেরাবন্দি করলাম। টয় ট্রেন চালু হয়ে গেছে। টিকিট কেটে ট্রেনে চেপে পড়লাম। এই যে আমরা চেপে পড়েছি টয় ট্রেনে। লেকের নাইট ভিউটা সন্ধ্যের পর সত্যিই এনজয়েবল, না এলে মিস হতো।
আজকের ব্লগ এখানেই শেষ। আবার দেখা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।